আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরো একটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের যশোর বোর্ড 2023-এর বোর্ড প্রশ্ন সমাধান। আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের যশোর বোর্ড 2023 বোর্ড প্রশ্ন সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসের শুরুতে আমি আপনাদের একটু বলে দিতে চাই, আজকের এই ক্লাসটি কিছুটা লম্বা হতে পারে, কিছুটা বড় হতে পারে। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য, এবং ক্লাসের পর কোথাও যদি আপনাদের বুঝতে ন্যূনতম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থী, আর সময় ক্ষেপণ না করে আমি প্রবেশ করছি আমাদের আজকের প্রশ্নে। 2022 সালের 31 ডিসেম্বর তারিখে এম আলীর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। 1 নাম্বার, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 1 লক্ষ টাকা। 2 নাম্বার, প্রদেয় হিসাবকে 16,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 3 নাম্বার, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা আদায় হয়নি। 4 নাম্বার, বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। 5 নাম্বার, ব্যাংক জমাতিরিক্তের সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে। 6 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। 7 নাম্বার এবং সর্বশেষ, প্রদেয় হিসাবের 7,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এই ছিল আমাদের দফাগুলো। এখন আমরা দেখব প্রশ্নগুলোর মধ্যে কি চেয়েছে। আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে চেয়েছে ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে বলেছে 4, 5, 6 ও 7 নং লেনদেনের জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যা ব্যতীত। গ নাম্বারে বলেছে 2022 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এই ছিল কিন্তু আমাদের ক, খ এবং গ নাম্বার প্রশ্ন। আমরা চলে যাব আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে বলেছে ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা সমাধানের দিকে যাব। এখন আপনারা যদি আমাদের দফাগুলোর দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের দফা নাম্বার দফা নাম্বার 4 মধ্যে বলা হয়েছে বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। এবং আপনারা যদি একটু 6 নাম্বার লেনদেনের দিকে দেখেন, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা নগদান বইতে লেখা হয়নি। আমাদের এই দুইটা লেনদেনই কিন্তু ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আমাদের এই দুইটা লেনদেনই নগদান বইতে লেখা হয়েছে কিন্তু ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু চলে যাব আমাদের প্রশ্নের সমাধানে। আমরা প্রথমে লিখব এখানে আমাদের 4 নাম্বার দফাটা, বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা। বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা। বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা। ব্যাংকে জমা। টাকার পরিমাণ কত? এখানে টাকার পরিমাণ হচ্ছে 1200 টাকা।
এবং আমাদের 6 নাম্বার লেনদেনের মধ্যে বলা হয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ লভ্যাংশটা ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ এটাও আমাদের এখানে আসবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। এই পরিমাণ কত টাকার? এই টাকার পরিমাণ হচ্ছে আপনার 10,000 টাকা। 10,000 টাকা। তো এই দুইটাই কিন্তু আমাদের ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তো আমরা এই দুইটাকে যোগ করে দিব। এই দুইটাকে যোগ করে দিলে আমাদের হচ্ছে 11,200 টাকা। 11,200 টাকা। তো এই হচ্ছে কিন্তু আমাদের টাকার মোট পরিমাণ। এই হচ্ছে আমাদের টাকার মোট পরিমাণ। আমরা এখানে লিখে দিই মোট। তো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান কিন্তু আমরা করলাম। আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। আমাদের মোট টাকার পরিমাণ কত? 11,200 টাকা। 11,200 টাকা। এই 11,200 টাকাই ব্যাংকে জমা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের 4, 5, 6 ও 7 নং লেনদেনের জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। আমরা এখন চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে 4, 5, 6 এবং 7 নাম্বার দাখিলা। যেখানে আমাদের জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে 4, 5, 6 এবং 7 নাম্বার দাখিলা। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে। আমরা দেখে নিব যে আমাদের 4 নাম্বার দফার মধ্যে কি বলা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 নাম্বার দফার মধ্যে বলা হয়েছে বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। তো বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা, এটার জাবেদা কি হবে? এটার জাবেদা কি হবে এটা জানার আগে বা এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে এখানে কি ঘটনা ঘটেছে। এখানে বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা দেওয়ার ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের আয়টা কি? আমাদের আয়টা হচ্ছে বিনিয়োগের সুদ হিসাব। বিনিয়োগের সুদ হিসাব। আপনারা জানেন প্রিয় শিক্ষার্থী যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমাদের এই লেনদেনটার মধ্যে বা এই দফার মধ্যে কি হয়েছে? আমার এই দফার মধ্যে ব্যাংকে সরাসরি বিনিয়োগের সুদ জমা দেওয়ার ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছি। আমরা তারিখ দেই 2022 ডিসেম্বর 31, 2022 ডিসেম্বর 31। ওকে, যেহেতু আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে সেহেতু ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 1200 টাকা। এবং আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আমাদের আয়টা কি এখানে? আমাদের আয়টা হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট।
1200 টাকা। ওকে, তো আমরা কিন্তু আমাদের প্রথম জাবেদাটা করে ফেললাম। এখন দেখবো আমাদের 5 নাম্বার দফায় কি বলা হয়েছে। আমাদের 5 নাম্বার দফার মধ্যে বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্তের সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে। ব্যাংক জমাতিরিক্তের সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে। তো এই লেনদেনের ফলে বা এই দফার ফলে আমাদের কি হয়েছে, এই দফার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয়টা কি, আমাদের ব্যয়টা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ। তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এবং এই যে সুদ ধার্য করা হয়েছে, এই যে ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করা হয়েছে, এই সুদের টাকাটা কিন্তু আমাদের ব্যাংক হিসাব থেকেই কেটে নেওয়া হবে। অর্থাৎ আমাদের একটা সম্পদ কমে যাবে, আমাদের একটা সম্পদ কমে যাবে। সম্পদটার নাম হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ হ্রাস পেয়েছে। আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ হ্রাস পেয়েছে। ব্যয়টা কি, ব্যয়টা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ, এবং সম্পদটা কি, সম্পদটা হচ্ছে ব্যাংক, সম্পদটা হচ্ছে ব্যাংক। তো ব্যয় বৃদ্ধি যেহেতু পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট। লিখে নেই আমরা ডিসেম্বর 31 ব্যাংক রিক্তের সুদ হিসাব ডেবিট। কত টাকা, টাকার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। তো ডেবিট সাইডে লিখে দেই 6,000 টাকা, 6,000 টাকা লিখলাম, 6,000 টাকা। এবং আমাদের একটা সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদটা কি, সম্পদটা হচ্ছে ব্যাংক। তো আমরা জানি যে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট 6,000 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব আমাদের পরবর্তী দফায়, অর্থাৎ 6 নাম্বার দফায়। 6 নাম্বার দফায় কি বলা হয়েছে, 6 নাম্বার দফায় আমাদের বলা হয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা, নগদান বইতে লেখা হয়নি। তো ঘটনাটা কি ঘটেছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। প্রিয় শিক্ষার্থী, এর ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। যেহেতু ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে, তার মানে আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু লভ্যাংশ আদায় করা হয়েছে, আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদটা কি, ব্যাংক হিসাব, এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আয়টা কি, লভ্যাংশ হিসাব, লভ্যাংশ হিসাব। আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদটা হচ্ছে ব্যাংক, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আয়টা হচ্ছে লভ্যাংশ, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমাদের জাবেদাটা কি হচ্ছে, আমাদের জাবেদাটা হচ্ছে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেহেতু ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, 10,000 টাকা। ওকে, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আয়টা কি, আয়টা হচ্ছে লভ্যাংশ, তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ লভ্যাংশ হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। এরপরে
আমাদের কি আছে এরপরে আমাদের সর্বশেষ অর্থাৎ 7 নম্বর দফা হচ্ছে প্রদেয় হিসাবের 7,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় হিসাবের 7,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ। তো প্রিয় শিক্ষার্থী, প্রদেয় হিসাবের 7,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করার ফলে কি হয়েছে? প্রদেয় হিসাবে 7,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করার ফলে আমাদের যা যা ঘটেছে তা হচ্ছে আমাদের দায় হ্রাস পেয়েছে। আমাদের দায় হ্রাস পেয়েছে। আর যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, আমাদের সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমাদের কি হয়েছে? দায় হ্রাস পেয়েছে। দায়টা কি? দায়টা হচ্ছে আমাদের প্রদেয় হিসাব। দায়টা কি? প্রদেয় হিসাব। তাহলে আমরা জানি দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। দায় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো আমাদের দায় কমেছে, তার মানে প্রদেয় হিসাব ডেবিট। প্রদেয় হিসাব ডেবিট, যেহেতু দায় কমেছে। কত টাকা? 7,000 টাকা। এবং আমাদের যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, আমাদের একটা সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদটার নাম কি? সম্পদটার নাম হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কিন্তু ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা জাবেদা দাখিলা দিলাম। 5, 4, 5, 6, 7। ঠিক আছে, এই দফাগুলোর 4, 5, 6, 7 নং দফাগুলোর জাবেদা দাখিলা দিলাম। এই ছিল কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে একটু দেখে নিব, বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে আমাদের সব সময় দেখে নিতে হয় যে আমাদের অঙ্কের ব্যালেন্স বা উদ্ধৃত্যটা কি আছে। আমাদের অঙ্কের ব্যালেন্স বা উদ্ধৃত্যটা কি আছে। এখন আমরা একটু দেখে নিব আমাদের এই অঙ্কের ব্যালেন্স বা উদ্ধৃত্ত কি আছে। আমাদের এই অঙ্কের ব্যালেন্স হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 1 লক্ষ টাকা। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 1 লক্ষ টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থী, একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আপনি যদি বিশেষ করে আমার বেসিক ক্লাসটি করে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এই উদ্ধৃত্ত দিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংক আমার মতো হবে। ব্যাংক আমার মতো হবে, অর্থাৎ ব্যাংক নগদান বইকে অনুসরণ করবে। নগদান বইকে অনুসরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই ব্যালেন্স মোতাবেক আমরা ব্যাংক কার মতো হবে? ব্যাংক আমার মতো হবে, বা ব্যাংক নগদান বইকে অনুসরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই আমাদের অঙ্কের সমাধানে। সবার আগে আমরা ব্যালেন্সটা এখানে লিখে নিব, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 1 লক্ষ টাকা। আমরা বসিয়ে নিলাম। এখন আমরা চলে যাব যোগ বিয়োগে। এখন আমরা আমাদের 2 নাম্বার দফাটা দেখি। 2 নাম্বার দফাটা কি, যোগ হবে নাকি বিয়োগ হবে?
2 নম্বর দফাটার মধ্যে কি বলা হয়েছে? 2 নম্বর দফায় বলা হয়েছে প্রদেয় হিসাবকে 16,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আমরা প্রদেয় হিসাবকে একটা চেক ইস্যু করেছি, যেটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, সব সময় মনে রাখবেন, একটা চেক ইস্যু করার সাথে সাথে আমরা নগদান বইতে কমিয়ে ফেলি। নগদান বইতে কমিয়ে ফেলি। একটা চেক ইস্যু করার সাথে সাথে আমরা নগদান বইতে কমিয়ে ফেলি। অর্থাৎ আমরা নগদান বইতে কমিয়ে ফেলেছি, কিন্তু ব্যাংকে কি হয়নি? ব্যাংকে কমেনি। ব্যাংকে কমেনি। অর্থাৎ ঘটনাটা কি দাঁড়িয়েছে? ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। যেহেতু আমরা নগদান বইতে কমিয়ে ফেলেছি, ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। তো ব্যাংক কাকে ফলো করবে? ব্যাংক ফলো করবে নগদান বইকে। ব্যাংক ফলো করবে নগদান বইকে, অর্থাৎ ব্যাংক আমার মতো হবে। তো এখন যেহেতু ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে, তো ব্যাংক যেহেতু আমার মতো হবে, তাহলে ব্যাংককে কি করতে হবে? ব্যাংককে বিয়োগ করতে হবে, কমাতে হবে। ব্যাংককে কি করতে হবে? ব্যাংককে বিয়োগ করতে হবে। ব্যাংককে বিয়োগ করতে হবে। তার মানে এটা হচ্ছে বাদের আইটেম। এটা কিসের আইটেম? বাদের আইটেম। তো আমরা এখানে লিখি বিয়োগ। বিয়োগ। 1 নাম্বার, ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ব্যাংকে উপস্থাপিত হয়নি। উপস্থাপিত হয়নি। তো এটা কয় নাম্বার দফা? এটা হচ্ছে 2 নাম্বার দফা, তাই আমরা ব্র্যাকেটে 2 লিখবো পাশে। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে 16,000 টাকা। তো লিখি 16,000। 16,000 লিখে দিলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব আমাদের 3 নাম্বার দফার মধ্যে। 3 নাম্বার দফায় কি বলা হয়েছে? আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকা আদায় হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন, যখন আমরা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেই, সাথে সাথে আমরা নগদান বইতে বাড়িয়ে ফেলি। নগদান বইতে বাড়িয়ে ফেলি। এখন আমরা চেক জমা দিয়েছি এবং নগদান বইতে বাড়িয়ে ফেলেছি, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ ব্যাংকে বাড়েনি। তার মানে এখন ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে এখন আমাদের নগদান বইতে বেশি আছে, ব্যাংক বিবরণীতে কম আছে। নগদান বইতে বেশি আছে, ব্যাংক বিবরণীতে কম আছে। এখন ব্যাংক যেহেতু আমার মতো হবে, তাহলে ব্যাংককে কি করতে হবে? ব্যাংকে আমার মতো হতে হলে বা নগদান বইয়ের সাথে সমান করতে হলে যোগ করতে হবে। যেহেতু নগদান বইতে বেশি আছে এবং ব্যাংক বইতে কম আছে, তো এটা কিসের আইটেম? এটা যোগের আইটেম। তো আমরা লিখি এখানে যোগ। 1 নাম্বার, আদায়ের জন্য জমাকৃত চেক। জমাকৃত চেক আদায় হয়নি। আদায় হয়নি। তো এটা আমাদের কয় নাম্বার দফা? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার দফা, তাই আমরা এখানে ব্র্যাকেটে লিখবো 3। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা লিখে নিলাম। চলে যাব 4 নাম্বার দফায়। 4 নাম্বার দফায় বলা হয়েছে বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা 1200 টাকা। এখন বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে 1200 টাকা। যদিও এখানে উল্লেখ নেই যে এখানে নগদান, এটাকে নগদান বইতে লেখা হয়নি বা হিসাবভুক্ত করা হয়নি।
আমাদের অবশ্যই অবশ্যই ধরে নিতে হবে যে এটা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ধরে নিতে হবে এটাকে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে কি ঘটনা ঘটেছে? ব্যাংকে বিনিয়োগের সুদ, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করা হয়েছে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করা হয়েছে, ঠিক আছে। যার ফলে কি হয়েছে? ব্যাংক বৃদ্ধি পেয়েছে, ব্যাংক বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদান বইতে যেহেতু লিপিবদ্ধ হয়নি, তো নগদান বইতে কি হয়নি? বাড়েনি, নগদান বইতে বাড়েনি। তার মানে এখন কি হয়েছে ঘটনাটা? এখন ঘটনাটা হয়েছে ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে, ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। তো সিম্পল, ব্যাংক যেহেতু আমার মতো হবে, ব্যাংকে কি করতে হবে? ব্যাংকে কমাতে হবে। যেহেতু ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে, তো আমার মতো হতে হলে ব্যাংকে বিয়োগ করতে হবে। তার মানে এটা কিসের আইটেম? বিয়োগের আইটেম। তো কি লিখবো? ব্যাংক কর্তৃক আদায়, বিনিয়োগের সুদ আদায়। তো এটা আমাদের কত নাম্বার? এটা আমাদের কত নাম্বার? দফা 4 নাম্বার। তো আমরা লিখবো 4। টাকার পরিমাণ কত? এখানে টাকার পরিমাণ হচ্ছে 1200 টাকা, লিখে দিব 1200। ওকে, এখন চলে যাব 5 নাম্বার দফায়। তো 5 নাম্বার দফায় কি বলা হয়েছে? 5 নাম্বার দফায় বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্তের সুদ 6000 টাকা ধার্য করা হয়েছে। তো ব্যাংক জমাতিরিক্তের সুদ যেহেতু 6000 টাকা ধার্য করা হয়েছে, প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার প্রশ্নে এটা আমরা আলোচনা করেছি যে ব্যাংক যেহেতু ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করেছে, অর্থাৎ ব্যাংক আমাদের ব্যাংক হিসাব থেকে এই টাকাটা কেটে নিয়ে গেছে, আমাদের ব্যাংক হিসাব থেকেই এই টাকাটা কেটে নিয়ে গেছে, অর্থাৎ ব্যাংকে কম আছে। আর এখানেও যেহেতু উল্লেখ করা নেই যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, আমাদের ধরে নিতে হবে যে এটাও নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তো ব্যাংক যেহেতু এই জমাতিরিক্তের সুদের টাকা আমাদের ব্যাংক হিসাব থেকে কেটে নিয়ে গেছে, তার মানে ব্যাংকে কম আছে, এবং যেহেতু এটা নগদানভুক্ত করা হয়নি, নগদানভুক্ত করা হয়নি, তার মানে নগদান বইতে বেশি আছে, নগদান বইতে কি আছে? বেশি আছে। তো ব্যাংক আমার মতো হবে। এখন এখানে কি হয়েছে? ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে। আমার মতো হতে হলে ব্যাংকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে এটা কিসের আইটেম? এটা যোগের আইটেম। আমরা 2 নাম্বার দিব যোগের সেকশনে। ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য, ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য। আমাদের লেনদেন নাম্বার কত? আমাদের লেনদেন নাম্বার হচ্ছে 5, লেনদেন নাম্বার 5। তো 6000 টাকা, কত টাকা? 6000 টাকা। এখন আমরা চলে যাব আমাদের 6 নাম্বার লেনদেনে, যেখানে বলেছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 10,000 টাকা নগদানভুক্ত করা হয়নি, তার মানে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেয়েছে, যেহেতু লভ্যাংশ আদায় করেছে ব্যাংক, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, এবং নগদান বইতে যেহেতু লেখা হয়নি, তার মানে নগদান বইতে আর টাকাটা বাড়ানো হয়নি, মানে ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। এখন ব্যাংক যেহেতু আমার মতো হবে, এমত অবস্থায় যেখানে ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে, এমত অবস্থায় কি করতে হবে? এমত অবস্থায় ব্যাংকে বিয়োগ করতে হবে। আমার সাথে মিলাতে হলে, অর্থাৎ নগদান বইয়ের সাথে মিলাতে হলে ব্যাংকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে এটা কিসের আইটেম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে বিয়োগের আইটেম।
3 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তো এটা আমাদের কত নাম্বার দফা? এটা আমাদের হচ্ছে 6 নাম্বার দফা। তো দিব কত? 6। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। টাকার পরিমাণ 10,000 টাকা। 10,000 টাকা। সর্বশেষ আমরা 7 নাম্বার লেনদেনে চলে যাব। প্রদেয় হিসাবের 7,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় হিসাবকে ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এখন প্রদেয় হিসাবকে পরিশোধ করার ফলে ব্যাংক কমেছে। ব্যাংক কি হয়েছে? ব্যাংক কমেছে বা হ্রাস পেয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তার মানে বিষয়টা কি আছে? বিষয়টা হচ্ছে ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে। এখন এমত অবস্থায় ব্যাংক যেহেতু আমার মতো হবে বা নগদান বইকে অনুসরণ করবে, নগদান বইয়ের মতো হতে হলে বা আমার মতো হতে হলে কি করতে হবে? ব্যাংকে বাড়াতে হবে বা যোগ করতে হবে। কারণ এখন ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে, অর্থাৎ নগদান বইয়ের সাথে মিলাতে হলে ব্যাংকের কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাংকের যোগ করতে হবে। তার মানে এটা যোগের আইটেম। ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবকে পরিশোধ। তো ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবকে পরিশোধ, এটা ই নাম্বার কত? দফা নাম্বার হচ্ছে 7 এবং টাকার পরিমাণ হচ্ছে 7,000 টাকা। আমরা কিন্তু যোগ বিয়োগ সবগুলো দফায় যোগের দফাগুলো যোগে বসিয়ে নিলাম এবং বিয়োগের দফাগুলো বিয়োগে বসিয়ে নিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে আইটেমগুলো যোগ করলে হচ্ছে আমাদের 23,000 টাকা। এখানে আইটেমগুলো যোগ করলে কত হচ্ছে? 23,000 টাকা। টাকা। তো 1 লাখ টাকার সাথে 23,000 যোগ করলে 1,23,000। 1,23,000 যোগ করলাম। এখন আমরা এই বিয়োগের আইটেমগুলোকে যোগ করি। বিয়োগের আইটেমগুলোকে একত্রিত করলে হচ্ছে 26,000, 27,200। 27,200 এটা বাদ যাবে। 27,200। তো এই 1,23,000 টাকা থেকে যদি আমরা বাদ দেই 27,200 টাকা, 1,23,000 টাকা থেকে যদি আমরা বাদ দেই 27,200 টাকা, আমাদের থাকতেছে 95,800 টাকা। 95,800 টাকা। আমরা ক্লোজ করে দিব 95,800 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। এটা কি আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। আমরা একটু লিখে দেই, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। তো আমরা কিন্তু লিখে দিলাম ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সম্পূর্ণ অঙ্কটা সমাধান। আর এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের এই ক্লাস। কিন্তু শেষ করার আগে ছোট্ট কিছু কথা।
আশা করি আজকের অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তবুও আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, যদি কোথাও বুঝতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তৌহিদুল ইসলাম নীরব, ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী একটি ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল এবং অনেক দোয়া রইল। পড়াশোনার প্রতি মনোযোগী থাকবেন। হ্যাঁ, তো দেখা হচ্ছে আরো একটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।